আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা বরিশাল বোর্ড 2020-এ আসা একটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো প্রশ্নটাতে? দুইটা চিত্র দেওয়া আছে, তাই না? এস, দুইটা চিত্র না, একটা চিত্র আর একটা হচ্ছে তোমার ঘরের ভিতর কি লেখা আছে দেখো তো? প্লুরা নামক পর্দা দিয়ে আবৃত অঙ্গ। আর এই যে এখানে এস চিত্রটা দেখে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে কি আঁকছে, মানব হৃৎপিণ্ড বা হার্ট আঁকতে চাইছে। তাহলে এটা হচ্ছে হার্টের চিত্র, আর এখানে প্লুরা দিয়ে আবৃত একটা অঙ্গ বুঝাইছে। প্লুরা হচ্ছে ওইখানে পর্দাটা। আমরা জানি ফুসফুস তোমার প্লুরা নামক একটা পর্দা দ্বারা আবৃত থাকে। তাহলে এই যে ফুসফুসটা, এটা হচ্ছে টি বুঝাইছে, মানে টি অঙ্গটা হচ্ছে আমাদের ফুসফুস, আর এস অঙ্গটা হচ্ছে হার্ট। এতটুকু বুঝতে পারলাম। উদ্দীপক বুঝতে পারার পরে দেখো তো ক নাম্বার প্রশ্নটা কি বলছে, রক্তচাপ কাকে বলে? তার মানে তুমি বুঝতে পারতেছো রক্ত চাপ সৃষ্টি করবে। কোথায় চাপ সৃষ্টি করবে? রক্ত চলাচল করে যে রক্ত নালীগুলোর ভিতর দিয়ে, ধমনী আর শিরা, তাই না? ধমনী শিরা ভিতর দিয়ে হচ্ছে রক্ত চলাচল করে। কৈশিক জালিকার ভিতর দিয়েও করে মাঝে মাঝে, যেখানে ধমনী শিরা পৌঁছাইতে পারে না। এখন তুমি বাইরে থেকে মাঝে মাঝে যেই রক্তনালীগুলো দেখতে পাইতেছো, এগুলো হচ্ছে আমাদের শিরা বা ভেইন আমরা বলি। আর মাংসপেশির ভিতরে যেগুলো অবস্থান, যেগুলো তুমি বাইরে থেকে তাকাইলে দেখতে পাবা না, ওগুলাকে আমরা বলি হচ্ছে আর্টারি বা ধমনী। এই যে ধমনীগুলা দেহের মাংসপেশির ভিতরে অবস্থান করতেছে, ওইখানটায় রক্ত যখন চলাচল করবে, রক্তকণিকাগুলা চলাচল করার সময় এই যে ধমনী গাত্রে যে চাপ সৃষ্টি করবে, ওইটাই হচ্ছে রক্তচাপ। রক্ত প্রবাহের সময় ধমনী গাত্রে যে চাপ সৃষ্টি করবে, এটাই হচ্ছে রক্তচাপ। তাহলে চাপটা কোথায় তৈরি করবে? অবশ্যই ধমনী গাত্রে। শিরা দিয়েও তো রক্ত যায়, কিন্তু সংজ্ঞাটা আমরা কিভাবে লিখব? ধমনী গাত্রে রক্ত প্রবাহের সময় যে চাপটা তৈরি করবে, ওইটাই হচ্ছে আমাদের রক্তচাপ। তারপরের প্রশ্নটা কি বলছে দেখো তো, আহারের সময় খাদ্য শ্বাসনালীতে প্রবেশ করে না কেন? খ নাম্বার প্রশ্নটা দেখো তো কি বলছে, খাবারের সময়, আহার মানে হচ্ছে খাবার, খাবার যখন আমরা খাচ্ছি ওই সময় খাদ্য শ্বাসনালীতে কেন প্রবেশ করে না, এটা জিজ্ঞেস করছে। এখন প্রবেশ করবে মানে এরকম ধারণাটা আসছে এই জন্য, কারণ এই যে দেখো তোমার শ্বাসনালী, শ্বাসনালী আর অন্য নালী খুবই কাছাকাছি অবস্থান করে, সামনে পিছে অবস্থান করতেছে। দেখো এখান থেকে হাত দিলেই তুমি সামনে থেকে যেটা অনুভব করতে পারবা, এটা হচ্ছে আমাদের শ্বাসনালী। দেখো ধরা যাচ্ছে এটা শ্বাসনালী, আর পিছন দিকে, শ্বাসনালীর পিছন দিকেই আছে হচ্ছে আমাদের অন্ননালী। তাহলে শ্বাসনালী আর অন্ননালী কিন্তু খুবই কাছাকাছি অবস্থান করতেছে, সামনে পিছে। এটা সামনে শ্বাসনালী আর পিছনে হচ্ছে আমাদের অন্ননালী। এখন এই যে নালীগুলা এত কাছাকাছি অবস্থান করতেছে, তাহলে খাবার, এই যে খাবার এখানে প্রবেশ করতেছে, এই অন্ননালীতে যাবে পিছন দিকে, তাহলে কেন এই শ্বাসনালীর ভিতর চলে আসে না? এরকম প্রশ্ন আসতেই পারে মাথায়। তাহলে আসে না কারণ এই জায়গাটায় একটা জিহ্বার মতো অংশ থাকে। জিহ্বার মতো অংশটা তোমার হচ্ছে ঢাকনার মতো কাজ করে। ধরো এটা হচ্ছে আমার শ্বাসনালী, কেমন? এটার উপরে এই রিমোটটা ধরো হচ্ছে তোমার ঢাকনাটা, এই যে শ্বাসনালীর উপরে সে ঢাকনার মতো আছে। এখন খাবার যখন যাচ্ছে এই জায়গা দিয়ে, এখান দিয়ে স্লাইড খেয়ে কোথায় চলে যাচ্ছে? এইদিকে হচ্ছে অন্ননালীটা আছে, এরকম করে অন্ননালীতে চলে গেল, এরকম করে অন্ননালীতে গেল। কিন্তু এই শ্বাসনালীর উপরে এই ঢাকনাটা থাকার কারণে শ্বাসনালীতে হচ্ছে যাইতে পারতেছে না, এরকম ফ্লো করে অন্ননালীতে চলে যাচ্ছে। তাহলে এই যে ঢাকনাটা, এই ঢাকনাটাকে আমি কি বলবো? এটা হচ্ছে আমাদের উপজিহ্বা বা এপিগ্লটিস। এই যে উপজিহ্বাটা, এটা ঢাকনার মতো কাজ করতেছে। তাহলে এই যে শ্বাসনালীর উপরে সে ঢাকনার মতো কাজ করলো, খাবারটা এভাবে এসে অন্য নালীতে চলে আসতেছে। তুমি যখন কথা বলো বা শ্বাস প্রশ্বাস যখন আমাদের চলে, তখন এই ঢাকনাটা হচ্ছে এরকম উঠানামা করতে থাকে। উঠানামা করার কারণে বাতাসগুলোকে বের হইতে সাহায্য করে। এখন তুমি যখন কথা বলতেছো বা শ্বাস প্রশ্বাস নেওয়ার তোমার প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু এই ঢাকনাটা হচ্ছে উঠানামা করতে থাকবে। তুমি যদি কথা বলতে বলতে খাও, সেক্ষেত্রে আমরা দেখি না মাঝে মাঝে হচ্ছে আমাদের কাশি চলে আসে বা নাকে হচ্ছে খাবার উঠে যায়, এরকম বলে না যে বিষম খায় বলে। সেক্ষেত্রে এই যে তুমি যে কথা বলতেছো এবং সাথে খাবার খাচ্ছ, কথা বললে এই ঢাকনাটা উঠানামা করতে থাকবে। আর খাবার অন্ননালীতে যাওয়ার সময় তখন কি হবে? ঢাকনাটা যখন খুলে যাচ্ছে, তখন শ্বাসনালীতে সহজেই খাবারটা প্রবেশ করে ফেলতে পারে। সেক্ষেত্রে এই যে এই উত্তরটা, এক্সাক্ট উত্তরটা কি আমাদের হচ্ছে তোমার এই যে উপজিহ্বা, যেটা ঢাকনার মতো কাজ করতেছে। ষড়যন্ত্রের উপরে উপজিহ্বা থাকার ফলে আহারের সময় খাদ্য শ্বাসনালীতে প্রবেশ করতেছে না। তাহলে প্রশ্ন জিজ্ঞেস করছে যে কেন প্রবেশ করে না? এই ঢাকনাটার কারণে প্রবেশ করে না। এরপরে দেখো ঢাকনাটাকে আমরা কি বলবো? উপজিহ্বা বলবো। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এটি খোলা হয় আবার বন্ধ হয়। এই পথে বাতাস হচ্ছে ফুসফুসে যাতায়াত করে, মানে এই শ্বাস যে নালীটা এটা দিয়ে। আর আহারের সময় এটি ষড়যন্ত্রের মুখটা ঢেকে রাখে, এই কারণে আহারের সময় খাদ্যকণা শ্বাসনালীতে প্রবেশ করতে পারে না। তাহলে আমরা বুঝলাম। এরপরে
টি অঙ্গটির চিহ্নিত চিত্র আঁকতে বলছে। টি অঙ্গ কোনটা? এই যে এটা টি অঙ্গটার চিহ্নিত চিত্র, তার মানে ফুসফুস আঁকতে বলছে। ফুসফুস অথবা আমাদের লাংসের চিহ্নিত চিত্র এখন আঁকতে বলছে। দেখো এটার চিহ্নিত চিত্র কিন্তু অনেক সহজ, ত্রিকোণাকার দুইটা অংশ, শুধু এই জায়গাটায় দেখো এটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্র, পুরাটা মানব ফুসফুস। এখন এইখানটায় দেখে তোমার কঠিন লাগলেও আমার চিত্রটার দিকে একটু তাকাও। প্রথমে হচ্ছে তোমার নাসা গহ্বর, তারপরে হচ্ছে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে গলবিল। এরপরে এইখানটায় এরকম একটা অংশ দিব, এটা হচ্ছে আমাদের স্বরযন্ত্র। কেমন? এটা হচ্ছে আমাদের স্বর তৈরি করবে, স্বরযন্ত্র। এই স্বরযন্ত্র না কিন্তু, এরকম স্বরযন্ত্র। এরপরে এখান থেকে যে নালীটা যাচ্ছে, এই নালীটা হচ্ছে তোমার ট্রাকিয়া বা শ্বাসনালী। এই নালীটা হচ্ছে এরকম একটু এরকম খাজ 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 এরকম থাকে। তাহলে এরকম একটা নালী আঁকবো। এই নালীটা দুই দিকে যখন বিভক্ত হয়ে যাবে, দেখো এই নালীটা দুই দিকে বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হয়ে গেলে এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস যখন আরো ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় বিভক্ত হয়ে যাবে তখন এগুলাকে আমরা বলবো ব্রঙ্কিওল। তাহলে এইখানটায় তোমার দুইটা ফুসফুস, এই যে ফুসফুস, এই যে ফুসফুস। ফুসফুসের নিচেটা এত বেশি সোজা থাকে না, একটু কার্ভ থাকে। চলো আমি কার্ভ করে আঁকি। এই যে দেখো এরকম এরকম, আর এইখানে মাঝখানটায় থাকে হচ্ছে তোমার হার্ট। এখন এই যে ব্রঙ্কিওলগুলা, ব্রঙ্কাস যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখায় ভাগ হয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলগুলা শেষে একটা করে বায়ুথলি অবস্থান করে। এই যে দেখো কোটি কোটি বায়ুথলি মিলে কিন্তু আমাদের এই ফুসফুসটা গঠিত হয়। কি হয়? বায়ুথলি বলতে তো তুমি বুঝতেই পারতেছো যে ভিতরে বাতাস থাকবে। থলি, একটা থলির মতো অংশ যেখানে ভিতরে বাতাস থাকতেছে, তুমি ওইটা বাতাসগুলো বের করে দিলে ওটা চুপসায় যাবে, আবার বাতাস প্রবেশ করলে ওটা ফুলে উঠবে। তাহলে এরকমই ফুসফুসটা, দুইটা ফুসফুস হচ্ছে তোমার পুরোটা একটা স্পঞ্জের মতো, চাপ দিলে হচ্ছে চুপসায় যাবে, আবার মানে বেলুনের মতো ফুলে যেতে পারে। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের ফুসফুস। এখন চিহ্নিত যদি করতে বলে, সবার প্রথমে এখানে কি আছে? নাসা গহ্বর, গলবিল, স্বরযন্ত্র, ট্রাকিয়া, তারপরে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, বায়ুথলি, ফুসফুস, মধ্যচ্ছদা, এই জিনিসপাতিগুলা এখানে চিহ্নিতকরণ করা আছে, এগুলাই। তাহলে এই চিত্রটা দেখে হচ্ছে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই, মানে দেখি একটু কঠিন মনে হয় কিন্তু এই যে এরকম করে আঁকবা আর কি, মানে আমি এখন যেভাবে আঁকলাম এরকম করে এঁকে দিতে পারলে। আমাদেরকে বলছে যে গঠন বর্ণনা করতে, গঠন বললে তোমার চিত্র দেওয়া ফরজ। যারা হচ্ছে এরকম মনোভাব নিয়ে আসো যে আমি চিত্র আঁকতে পারি না, আমি চিত্র আঁকবো না, চিত্র আসলে আমি পরীক্ষায় দিব না, এরকম যাদের মনোভাব আছে তারা তো এই জায়গায় এসে ধরা খাবা। দেখো তুমি সহজ একটা প্রশ্ন তুমি পারো, ক খ গ ঘ সবই পারো, গ নাম্বারও তোমার মনে পড়ে, ক্লাসে টিচার বলছে, অথবা এই যে তুমি আমার ক্লাস এখন করতেছো, আমিও তোমাকে বলতেছি যে শ্বসনতন্ত্রের এই চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন আসা মানেই হচ্ছে শ্বসনতন্ত্রের চিত্র আসা। আমি তোমাকে বললাম, কিন্তু তুমি বললা না আমি চিত্র পারি না, আমি চিত্র শিখবো না। না শিখলে এই জায়গায় এসে ধরা খাবা। এই যে দেখো চিত্র বলে দিছে, চিহ্নিত চিত্র, অথবা যদি গঠন বর্ণনা এরকম যদি বলে সেক্ষেত্রে তোমার হচ্ছে চিত্র দেওয়া মাস্ট। তাহলে অবশ্যই এখানে চিত্রটা আঁকা শিখা লাগবে। আর এই চিত্র আঁকার পরে কিছু চিহ্নিতকরণ করবা। আর কথাবার্তা হচ্ছে আমি আঁকতে আঁকতে যা বলছি যে দুইটা শাখায় বিভক্ত হইলো, তারপর ওই শাখাগুলো আরো ক্ষুদ্র শাখায় বিভক্ত হইলো, এরপরে বায়ুথলি আছে, কোটি কোটি বায়ুথলি মিলে আমাদের দুইটা ফুসফুস গঠিত, এরকম কথাবার্তাগুলা লিখে দিবা, তাহলেই হচ্ছে এনাফ, এখানে আর কিছু লাগবে না। এরপরে বলছে রক্ত সংবহনে এস ও টি এর সমন্বিত কার্যক্রম। এস কি? হার্ট, আর টি কি? ফুসফুস। এখন হার্ট আর ফুসফুসের সমন্বিত কার্যক্রমের কারণেই কিন্তু রক্ত সংবহন হয়, আমাদের পুরা দেহে যে রক্তটা ফ্লো করবে, এটা কিন্তু আসলে এই দুইজনেরই সমন্বিত কাজ প্রয়োজন। এখন আমরা এটা একটু ডিটেলসে বুঝি। দেখো চলো, দুইটা ফুসফুস যার মাঝখানে হচ্ছে আমাদের হার্টটা অবস্থান করতেছে। হার্ট কিন্তু আসলেই এরকম দুই ফুসফুসের মাঝখানে অবস্থান করে। কেউ কেউ আমি বলতে শুনছি এরকম যে হার্ট আমাদের বুকের বাম পাশে অবস্থান করে। বুকের বাম পাশে না, এটা হচ্ছে ভুল কথা। হার্ট কখনোই বুকের বাম পাশে না, হার্ট হচ্ছে বুকের মাঝখানে অবস্থান করে, একদম মাঝখানে, যেটা হচ্ছে বাম দিকে একটু হেলানো থাকে, যার জন্য বলে যে বাম দিকে। আর ওই যে পাম্পটা, একটা ইলেকট্রিক ফ্লো শুরু হয়, ওইটা হচ্ছে আমাদের এই বাম দিক থেকে শুরু হয়, এখান থেকে। এই জন্য আমরা বলি হচ্ছে যে বাম দিকে মনে হয় হার্টটা, আসলে হার্ট বামে না, হার্ট মাঝখানে, দুইটা ফুসফুসের মাঝখানে। এখন দেখো তো কি হয়, সবার প্রথমে এই যে ঊর্ধ্ব মহাশিরা,
এখান দিয়ে, আচ্ছা আমি একটু হার্টের কাজটা একটু বড় করে আগে দেখাই, তারপরে তোমাকে ফুসফুসের কাজটা বলতেছি। ঊর্ধ্ব মহাশিরা দিয়ে শরীরের উপরের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ডান অলিন্দে আসবে। উপরের অংশ বলতে তোমার হার্টের উপরে কি কি আছে, যে মাথা, হাত, এই জায়গা থেকে রক্তগুলা, উপরের অংশ থেকে রক্ত এই দিক থেকে আসলো। আর পা, কোমর, নিচের দিকের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এই জায়গাটায় আসলো, মানে দুই দিক থেকেই আসলো। কোথায়? এই যে ডান অলিন্দে আসলো। এখন এই যে ডান অলিন্দে রক্তগুলা অবস্থান করতেছে, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এই রক্তগুলা এখন তোমার নিলয়ে যাবে, এই যে নিচের চেম্বারটাতে যাবে। হার্টের চেম্বার আছে মোট 4টা। এই যে 4টা চেম্বার, আমি যদি তোমাকে একটু সিরিয়াল বলে দিই, প্রথমে আসবে এই 1 নাম্বার এখানে, 2 নাম্বার এখানে, 3 এখানে, 4 আসবে, এরকম করে হচ্ছে যাবে। প্রথমে এই 1 নাম্বারে আসলো, কেমন? ডান অলিন্দে আসার পরে যাবে কোথায়? এই যে নিলয়ে, নিচের চেম্বারটাতে যাবে। এখন রক্ত শুধু একদিকে ফ্লো করতে পারে, উল্টা দিকে যাইতে পারে না। মানে এখানে যে 4টা চেম্বার, 4টা চেম্বারে রক্ত প্রতিটাই হচ্ছে কপাটিকা থাকে, কপাটিকা দিয়ে একমুখী গমন ঘটে, শুধু একদিকে যাইতে পারে, উল্টা দিকে যাইতে পারে না। ধরো মনের ভিতর বা হার্টের ভিতর কেউ একবার প্রবেশ করলে আর বের হইতে পারে না, এরকম। তাহলে একবার যেহেতু প্রবেশ করে ফেললো, আর উল্টা দিকে ফেরত যাওয়ার কোনো পথ নাই। তাহলে এইখানটায় আসলো হচ্ছে রক্ত নিলয়। নিলয় থেকে দেখো তো সে উল্টা দিকে আর যাইতে পারবে না, তাহলে তার এখানে আর পথ কই আছে? এই জায়গাটায় দেখো, এখান দিয়ে চলে গেল, আবার এই জায়গাটাই, এই যে এখানে চলে আসলো। কোথায় গেল বলো তো? দুইটা ফুসফুসে গেল, এই যে দুইটা ফুসফুসে, হার্টের দুই পাশে দুইটা ফুসফুস না, দুইটা ফুসফুসে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলা গেল। এখন আমি তোমাকে একটু আগে বলছি না যে হার্টে কোটি কোটি তোমার অ্যালভিওলাই বা বায়ুথলি থাকে, এই যে বায়ুথলিগুলা, কেমন মনে করো এরকম অনেক অনেক বায়ুথলি আছে। এই বায়ুথলিগুলার সাইড দিয়ে তোমার কৈশিক জালিকা যায়। আমি একটু বড় করে আঁকি, দেখো একটা বায়ুথলি, ওর সাইডে দিয়ে তোমার হচ্ছে কৈশিক জালিকা গেল। কৈশিক জালিকা হচ্ছে এরকম সূক্ষ্ম জালিকা, যেখানে ভিতর দিয়ে তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, মানে রক্ত চলাচল করতেছে, যেখানে ধমনী শিরা পৌঁছাইতে পারে না, ওইখানে হচ্ছে আমাদের কৈশিক জালিকা পৌঁছায়। তাহলে এখান দিয়ে মনে করো রক্তগুলা যাচ্ছে, যাওয়ার সময় অক্সিজেন এখানে চলে আসতে পারে, কার্বন ডাইঅক্সাইড চলে যেতে পারে, মানে যখন যেটা প্রয়োজন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এখানে ট্রান্সফার হইতে পারে। এখন তুমি কার্বন ডাইঅক্সাইড নিয়ে রক্তগুলাকে এখানে পাঠাইলা, কেমন? এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলা থেকে কার্বন ডাইঅক্সাইড চলে যাবে বায়ুথলির ভিতরে, আর অক্সিজেনটা এখানে দিয়ে দিবে। এখন রক্তগুলা কিরকম হয়ে গেল? অক্সিজেন সমৃদ্ধ হয়ে গেল, যে অক্সিজেন দিয়ে দিল না রক্তনালীর ভিতরে। এখন এই যে অক্সিজেন নিয়ে রক্তগুলো আসবে হচ্ছে তোমার আবার এই পথ দিয়ে 3 নাম্বার চেম্বারে আসলো। একে একে আসছে, 2-এ, তারপর এখন 3-এ। 3-এ যে আসছে ওরা হচ্ছে তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এখন আমি সবুজ কালি দিয়ে যেগুলো আঁকতেছি ওগুলো হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ, তাহলে গেল অক্সিজেন সমৃদ্ধ রক্ত। তারপরে সবুজ কালি কি বোঝা যাচ্ছে? অন্য একটা রং নেওয়া উচিত। ধরো আসলো অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এখন এই বাম অলিন্দে আসার পরে সে কোথায় যাবে? উল্টা দিকে তো আর যেতে পারবে না, এখান থেকে বাম নিলয়ে আসবে। এই যে নিলয়টা, নিলয় থেকে তোমার এইখানটায় চাপ দেওয়ার ফলে, মানে নিলয়ের যে সংকোচন প্রসারণ, নিলয় যখন সংকুচিত হবে তখন এই চাপের ফলে দেখো এদিক দিয়ে মাথায়, হাতে, পায়ে, পুরা দেহে তোমার অক্সিজেন সমৃদ্ধ রক্ত পৌঁছায় গেল। তাহলে এই যে হার্ট যে পাম্প করতেছে, আরেকটা কথা, যখন এটা আঁকবা তখন খেয়াল রাখবা এই যে নিলয়টা, এই নিলয়ের পাশের মাসেলগুলো হচ্ছে তোমার বেশি থাকে, মানে পুরু থাকে। কি জন্য? কারণ দেখো এই পাশের মাসেলটা যখন চাপ দিবে এইখানটায়, এই পাশের মাসেলটা যখন চাপ দিবে তখন রক্ত কই গেছে? ফুসফুসে গেছে। নিচের দিকে চাপ অনুভব করার ফলে ওই এরকম করে সে দুইটা ফুসফুসে রক্তগুলো চলে গেছে। এখন এই মাসেলটা অল্প করে চাপ দিলেই হবে, কারণ ফুসফুস তার কাছেই, একটু চাপ দিলেই রক্তগুলো ফুসফুসে চলে গেল। কিন্তু এইখানের যে মাসেলটা, এই মাসেলটা কিন্তু অনেক জোরে চাপ দেওয়া লাগবে। কি জন্য বলো তো? কারণ ও যত জোরে পাম্প করবে রক্ত কোথায় কোথায় যাবে? মাথায় যাবে, হাতে যাবে, পায়ে যাবে, পুরা দেহে রক্ত ছড়ানো প্রয়োজন। এই জন্য এই মাসেলটা অনেক বেশি পুরু থাকে, যাতে চাপ দিলে হৃৎপিণ্ডের প্রাচীরে যাতে মানে মাসেলগুলো যাতে ছিঁড়ে না যায়। সেক্ষেত্রে আঁকার সময় এইখানের মাসেলটা হচ্ছে একটু পুরু করে আঁকবা, আর এইদিকে হচ্ছে পাতলা। এখন কি দেখলাম আমরা? হার্ট হচ্ছে প্রথমে, হার্টে রক্তগুলো আসলো, আসার পরে দুইটা ফুসফুসে গেল, ফুসফুসে যাওয়ার পর ফুসফুস আমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডটাকে ট্রান্সফার করে দিল। তারপরে ওই অক্সিজেন সমৃদ্ধ রক্ত আবার হচ্ছে তোমার 3 নাম্বার চেম্বারটাতে আসছে, তারপর 4 নাম্বার, তারপর পুরা দেহে চলে গেছে। তাহলে হার্ট আর ফুসফুস ওদের দুইজনের সমন্বিত কার্যক্রমের কারণেই তো আমরা হচ্ছে এই রক্তের ফ্লোটা করতে পারছি, তাই না? তাহলে এখানটায় আমি তোমাকে কিছু নাম বলে দেই, যে নামগুলো তোমার বর্ণনা করার সময় লেখা লাগবে। সবার প্রথমে এইটা যেখান দিয়ে আসলো রক্তটা, 1 নাম্বার চেম্বারে যেখান দিয়ে আসলো, এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা।
এই নিচের দিকে থেকে যেটা আসলো এটা হচ্ছে নিম্ন মহাশিরা। আর যেটা তোমার ডান হাত ওই দিকে লিখবা বাম, কেমন, এই পাশে বাম লিখো। যেটা তোমার বাম হাত এদিকে লিখবা ডান। তাহলে উপরেরটা হচ্ছে অলিন্দ, এই যে 1 নাম্বার যে চেম্বারটা আমি বললাম এটা হচ্ছে অলিন্দ। কোন অলিন্দ? ডান অলিন্দ। নিচ দন্তান্নতে নিচে, দন্তান্নতে নিলয়, নিচের গুলা হচ্ছে সব নিলয়। তাহলে এই পাশে হচ্ছে ডান, এই 2 নাম্বার চেম্বারটা হচ্ছে ডান নিলয়। আর এটা বাম, বাম দিক থেকে বাম দিকের নিচের চেম্বারটা হচ্ছে বাম নিলয়। আর উপরে কি বলছি? অলিন্দ। তাহলে 3 নাম্বার চেম্বারটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে বাম অলিন্দ। উপরের গুলারে বলবো অলিন্দ, নিচের গুলাকে বলবো হচ্ছে নিলয়। তাহলে 3 নাম্বার চেম্বারটার নাম কি? বাম অলিন্দ। আর 4 নাম্বার চেম্বারের নাম হচ্ছে বাম নিলয়। এবার বতে বাম, বতে বাইকাসপিড, বাইকাসপিড এটা হচ্ছে একটা কপাটিকার নাম, যে কপাটিকাটা তোমার 3 আর 4 নাম্বার যে চেম্বারটা আমি বললাম ওই 3 আর 4 নাম্বার চেম্বারের মাঝখানে অবস্থান করতেছে। এইখানে বতে বাম, বতে বাইকাসপিড, বাম দিকে থাকবে বাইকাসপিড কপাটিকা। আর ডান দিকে 1 আর 2 নাম্বার চেম্বারের মাঝখানে যে কপাটিকাটা, কপাটিকা মানে হচ্ছে একমুখী দরজা, এইখানে যে দরজাটা 1 আর 2 নাম্বার চেম্বারের মাঝখানে যে দরজাটা, এই দরজাটার নাম হচ্ছে ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে বাম দিকে থাকবে বাইকাসপিড, ডান দিকে থাকবে ট্রাইকাসপিড। এই কপাটিকা দিয়ে 1 থেকে 2 এ আসলো, ট্রাইকাসপিড দিয়ে 1 থেকে রক্ত 2 এ আসলো। 1 আর 2 এর নাম তো আমি তোমাকে বললাম যে ডান অলিন্দ, ডান নিলয় আসলো। তারপরে বাইকাসপিড কপাটিকা দিয়ে কি হবে? 3 থেকে 4 এ আসবে, তার মানে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসবে। এরপরে যে ফুসফুসে যখন গেল, ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে যাবে, ফুসফুসি শিরা দিয়ে ফুসফুসে আসবে। তাহলে এই কথাবার্তাগুলা যেটা আমি তোমাকে বুঝাইলাম, এই কথাবার্তাগুলো হচ্ছে আমরা বর্ণনায় লিখবো। তাহলে বর্ণনাকে আমার এখন আবার পড়ে দেখানোর কোনো দরকার আছে? কারণ এই যে তোমার কাছে তো ইজি বায়োলজি বইটা আছেই, তুমি তো বর্ণনাটা দেখতেই পাচ্ছ। ওই বর্ণনা তুমি বুঝতে না পারার কারণেই হচ্ছে কিওয়ার্ডটা স্ক্যান করছো। আমার কাজ হচ্ছে তোমাকে শুধু কনসেপ্টটা বুঝাই দেওয়া। এখন আমি তোমাকে ধরে ধরে হচ্ছে বর্ণনাটা বুঝাবো না। আর কনসেপ্টটা যেহেতু আমি তোমাকে বুঝাই দিলাম, বর্ণনা তুমি নিজেই লিখতে পারবা। তাহলে রক্ত সংবহনে আমরা হার্ট আর ফুসফুসকে একসাথে কাজ করতে দেখছি। ওরা একসাথে কাজ করছে বিধায়ী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমি পুরা দেহে ফ্লো করাইতে পারছি, কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পুরা দেহ থেকে নিয়ে এসে নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিতে পারছি। তাহলে এই দুইটাই একসাথে কাজ করা লাগবে, কারণ একসাথে কাজ না করলে মানে হবে না কাজটা, পুরো কাজটা একসাথে মানে রক্ত প্রবাহের কাজটা আমাদের দুইটা অঙ্গেরই সমন্বয় দরকার। তাহলে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই প্রশ্নের উত্তরটা কিন্তু অনেক বেশি বড় হবে, ঘ নাম্বারটা, কারণ তোমাকে হার্টের কাজটাও বর্ণনা করা লাগবে, আবার ফুসফুসের কাজও বর্ণনা করা লাগবে। দুইটা মিলে হচ্ছে তোমার মানে এই বর্ণনা। আর যদি চাও সেক্ষেত্রে আমি যে চিত্রটা আঁকলাম, চিত্র যদি মানে কঠিন মনে না হয় সেক্ষেত্রে আঁকতে পারো। আর যদি এরকম হয় যে তোমার চিত্র আঁকতে অনেক বেশি সময় লাগে, সেক্ষেত্রে সময় নষ্ট করার দরকার নেই, বর্ণনাটাই লিখিও। আর যদি মানে মনে করো চিত্র তোমার কাছে যদি সহজ লাগে, সবার ক্ষেত্রে তো সব সেম না, সেক্ষেত্রে চিত্রটাও ইনক্লুড করতে পারো, ওটা আরো বেশি ভালো হয়। তাহলে আশা করি বুঝাইতে পারছি। আজকের পর্ব এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।